আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প দীপেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা বাদল রাতের অতিথি। শ্রাবণের এক মেঘমেদুর সন্ধ্যা, বাইরে বৃষ্টির একটানা ঝিমঝিম শব্দ। ঘরের মধ্যে আমরা চার বন্ধু, সমীর, রতন, কুণাল আর আমি, চা আর পাঁপড়ের সদ্ব্যবহার করছি। রাস্তার ধারেই ঘরটা, দরজাটা খোলা। বৃষ্টি ধোয়া কালো পিচের রাস্তা দিয়ে কচিত দু একটা গাড়ি ঘোড়া যাচ্ছে। পথচারীরা যেন হঠাৎই গা ঢাকা দিয়েছে সবাই একসঙ্গে। চায়ের কাপে চুমুক দিয়েই কুণাল বলল, না এমন দিনে কি ভালো লাগে বলতে পারিস? আমার তো মনে হয় চারিদিক বন্ধ করে বিছানায় শুয়ে শুয়ে প্রহেলিকা কি পিরামিড সিরিজের একটা বই নিয়ে পড়ি। রতন ফট করে কথাটা বলল। এই কথায় সায় দিল কুণাল, বলল, তবে আরও জমে ওঠে বইখানা যদি বাছাই করা ভূতের গল্প হয়। কিন্তু সমীর চিরদিনই ভীতু, সে সভয়ে বলে উঠল, ওরে বাবা, চারিদিক বন্ধ ছন্দ করে ভূতের গল্প আবার কেউ পড়ে নাকি? ওর কথা শুনে আমরা সবাই একসঙ্গে হেসে উঠলাম। আমাদের হাসি শুনে সমীর একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন সময় ভারী বুটের শব্দ তুলে আপাদমস্তক ওয়াটারপ্রুফে ঢেকে এক দীর্ঘকায় আগন্তুক ঘরে এসে ঢুকল। তাকে দেখেই সমীর প্রায় চিৎকার করে উঠে দাঁড়ালো, বলল, এ কি ডাক্তার পাইন, কবে এলেন আপনি? গা থেকে ওয়াটারপ্রুফটা খুলতে খুলতে আগন্তুক বলল, এই তো সব ভালো, এইমাত্র আসলাম, তা প্রবীর কোথায়? সমীর বলল, না দাদা তো ফেরেনি, আপনি বসুন। তা কবে এলেন জব্বলপুর থেকে? যখন কথাগুলো হচ্ছিল রতন গিয়ে বাইরের দরজাটা বন্ধ করে দিল, কারণ বৃষ্টির ছাট ঘরে ঢুকে আসছিল। আগন্তুক বলল, এই তো আজই এসেছি। এরা সব তোমার বন্ধু বুঝি? তা তোমরা সবাই মিলে কি পড়ছো শুনি? সমীরের কাছেই ডাক্তার অরবিন্দ পাইনের নাম আমরা সবাই শুনেছি। সমীরের দাদাও ডাক্তার, দুজনে একই সঙ্গে ডাক্তারি পাশ করেছেন। মিলিটারিতে চাকরি নিয়ে ডাক্তার পাইন জব্বলপুরে চলে যান। পরে শুনেছিলাম তিনি চাকরি ছেড়ে ওখানেই প্র্যাকটিস করছেন। ভালো সার্জন হিসেবে নামও হয়েছে খুব। এসব সমীরই বলেছে আমাদের। ডাক্তার পাইন বললেন, তা কি গল্প হচ্ছিল বললে না তো তোমরা? আমি বললাম, এই তো ভূতের গল্প নিয়ে কথা হচ্ছে। কথাটা শুনেই ডাক্তার পাইন একটু অন্যমনস্ক হয়ে বলল, ভূতের গল্প? আমরা সবাই আনন্দে চিৎকার করে বললাম, হ্যাঁ হ্যাঁ, ভূতের ভূতের। সমীর বিশেষ সায় দিল না, সে তখন মুখ কাচুমাচু করে রেখেছে। আমরা কিন্তু ব্যাপারটা বুঝলাম না। আমাদের এরূপ ব্যবহার দেখে ডাক্তার পাইন বললেন, আচ্ছা ধরো আমার জীবনের দুটো অভিজ্ঞতা তোমাদেরকে যদি আমি শোনাই, তোমরা শুনবে? আমরা সবাই এক কথায় রাজি। তিনি বললেন, কিন্তু একটা শর্ত আছে, আমার গল্প শেষ হওয়ার আগে তোমরা কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না, কেমন? কথাটা বলেই ডাক্তার পাইন কেমন যেন অদ্ভুতভাবে হাসল। ঠিক সেই সময়ে ভৃত্য ঘনশ্যাম এক প্লেট গরম পাঁপড় আর এক কাপ করে গরম চা নিয়ে আসলো আমাদের সবার জন্য। চা খেতে খেতে ডাক্তার পাইন তার কাহিনী শুরু করলেন। তখন সবে আমি ডাক্তারি পাশ করেছি, বুঝলে, হাউস ফিজিশিয়ান হয়ে আছি মেডিকেল কলেজে। সেদিনও ছিল এরকম একটা বৃষ্টির দিন। আমার আবার নাইট ডিউটি পড়েছিল সার্জিক্যাল ওয়ার্ডে। রাত তখন গোটা 3 মতো হবে। ঘুরে ঘুরে সব রোগীদের দেখছি।
কেউ ঘুমোচ্ছে, কারো চোখে ঘুম নেই, কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। দেখে দেখে এগুলো অভ্যাস হয়ে গেছে আমাদের। 13 নম্বর বেডে দেখলাম রোগী এক কিশোর বালক, বয়স বছর 13 কি 14 হবে। রোগীর শিয়রে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন একজন মহিলা। ভারী অবাক হলাম। হয়তো রোগীর কোনো আত্মীয় হবেন, কিন্তু এখন তো বাইরের কারোর আসবার কথা নয়। এটা তো ভিজিটিং আওয়ার্স নয়। নার্সকে জিজ্ঞেস করব ভেবে বাইরে এলাম। এ ওয়ার্ডে যার ডিউটি সেই নার্সকে খুঁজে বের করে তাকে কথাটা বললাম। শুনে তো সে আকাশ থেকে পড়ল। বলল, আরে আমি তো এইমাত্র আসছি ওখান থেকে, আর 13 নম্বরের জন্যই ওষুধ আনতে গিয়েছিলাম। তার ওষুধ আছে খাবার পর। কই, সেখানে তো কাউকে দেখলাম না। কথাটা শুনেই আমার যেন খটকা লাগলো। ভাবলাম, তবে কি আমি যা দেখেছি সবটাই মিথ্যে? নার্সকে সঙ্গে নিয়ে আবার গেলাম 13 নম্বর বেডের কাছে। অবাক কাণ্ড, কোথাও কিছু নেই, শুধু ছেলেটা নিঃসাড়ে ঘুমোচ্ছে। নার্স তাকে জাগিয়ে ঔষধ খাওয়ালো। লক্ষ্য করলাম তার চোখে মুখে কৌতুকের আভাস আর ঠোঁটের কোণে হাসির ঝিলিক। আমার যেন কেমন জেদ চেপে গেল। যা দেখেছি সত্যিই তো, তাতে তো কোনো ভুল ছিল না। খানিকক্ষণ বাদে নার্স চলে গেল। আমি বসে রইলাম ছেলেটার বিছানার এক পাশে। যন্ত্রণায় ছটফট করছিল ছেলেটা। শিয়রে কার্ডে রোগের বিবরণ লেখা। সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, কম্পাউন্ড ফ্র্যাকচার। পাটাই কেটে বাদ দিতে হবে হয়তো। ছেলেটার সুকুমার মুখের দিকে তাকিয়ে মনটা আমার মমতায় ভরে গেল। হঠাৎ একটা খসখস আওয়াজ পেয়ে আমি চমকে উঠলাম। দেখলাম সেই মহিলাটি আবার এসে বসেছে ছেলেটার শিয়রে। লাল পাড় শাড়ি পরনে, হাতে শাখা, জলজল করছে শীতের সিঁদুর। আমি তাকে শোধালাম, আপনি কে? কোথা থেকে এলেন এত রাতে? সে উত্তর দিল, বলল, আমি সুমতি। তারপরই আবার ঠিক আগের মতোই ছেলেটার মাথায় হাত বোলাতে লাগলো। ছেলেটা আবার যেন শান্ত হয়ে ঘুমিয়েও পড়ল। আমি আর কোনো কথা না বলে ইনডোর সার্জেনকে ডেকে নিয়ে এলাম। ফিরে আসতেই দেখি মহিলাটি আবার উধাও। বিস্মিত সার্জেন যেতে যেতে মন্তব্য করলেন, ডক্টর পাইন, আপনি বরং একটু রেস্ট নিন। মনে হয় আজকে আপনি একটু বেশি ডিউটি দিয়ে ফেলেছেন। মেডিকেল কলেজের আমি মরা কাটা ডাক্তার। রাতের পর রাত মরার সঙ্গে কাটিয়েছি। ভয় ডর বলে কিছু নেই, কিন্তু আজ স্বীকার করতে লজ্জা নেই, সত্যি সেদিন আমি ভয় পেয়েছিলাম। রাতটা কোনো রকম কাটলো, আর সে মহিলাকে দেখতে পেলাম না। সকালে ডিউটি অফ হয়ে গেলেও আমি চলে গেলাম না। আমার কৌতূহল চরমে উঠেছিল। প্রায় 8টার সময় 13 নম্বর বেডের ছেলেটিকে দেখতে আসলো এক ভদ্রলোক। শুনলাম তিনি ছেলেটির বাবা। তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা সুমতিকে? কথাটা শুনেই ভদ্রলোক চমকে উঠলেন, বললেন, সুমতি তো আমার স্ত্রীর নাম, আপনি জানলেন কি করে? আমি তার কথায় উত্তর না দিয়ে আবার তাকে জিজ্ঞেস করলাম, তিনি এখন কোথায়? ভদ্রলোক খানিকটা বিস্মিত হয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, আজ 1 বছর হলো সে মারা গেছে। শেষের দিকে তার গলাটা যেন ভারী হয়ে এসেছিল। তাকে আমি গত রাত্রের সমস্ত ইতিহাস শোনালাম। তিনি নীরবে শুনলেন। শেষে বললেন, আমাদের একমাত্র ছেলে, আর ওকে বড় ভালোবাসত সে। চোখে বোধহয় জল এসে পড়েছিল ভদ্রলোকের। রুমাল দিয়ে তিনি চোখ মুছলেন। স্নেহের টানেই পীড়িত সন্তানের শয্যাপার্শ্বে বিদেহী জননীর আবির্ভাব ঘটেছিল সে রাত্রে।
পরে আমি এ সম্বন্ধে দু একজন থিওজফিস্টের সঙ্গে আলোচনা করেছিলাম, তারাও আমাকে সমর্থন করেছিলেন। এতটুকু বলে ডাক্তার পাইন থামলেন। তারপর তিনি খানিকক্ষণ চুপচাপ বসেছিলেন। এরপর শুরু করলেন তিনি দ্বিতীয় কাহিনী। আমি তখন জব্বলপুরে। সারাদিন অনেকগুলো কল অ্যাটেন্ড করে বাড়ি ফিরলাম। সন্ধ্যার মুখোমুখি টাইম। ক্লান্তিতে শরীর যেন ভেঙে পড়ছে। স্নানাহার সেরে শুয়ে পড়ব ভাবলাম। চাকরটাকে বললাম, এই শোন, কেউ যদি খোঁজ করতে আসে বলিস ডাক্তারবাবু বাড়ি নেই। বাড়িতে তখন আমি আর চাকর ছাড়া কেউ নেই। ছেলে মেয়েরা সবাই কলকাতায়। খাওয়া দাওয়া সেরে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। পাছে ফোনে কেউ ডিস্টার্ব করে, তাই রিসিভারটা নামিয়ে রাখলাম। হাজার ডাক এলেও আজ আমি বেরোবো না, এটাই ছিল আমার পণ। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ ঘুম ভাঙল ফোনের আওয়াজে। ঘরের আলোটা জ্বলছিলই। ঘড়িতে দেখলাম রাত 12টা বাজে। ফোনটা তখনও একটানা আর্তনাদ করেই চলেছে। আশ্চর্য হয়ে গেলাম। ভাবলাম, রিসিভারটা তো আমি নামিয়ে এসেছিলাম, কিন্তু ওটা কে তুলে দিল? দরজা বন্ধ, কারোর পক্ষে তো ভেতরে আসা সম্ভব না। অনেক ভেবেও যেন কোনো কিনারা করতে পারলাম না। ব্যাপারটা চুকিয়ে ফেলার জন্য ফোনটা তুলে নিলাম। ঠিক যা ভেবেছিলাম তাই। কল এসেছে। আমাকে যেতে হবে মদনমহল। এখান থেকে পাক্কা 2 কিলোমিটার। কোনো এক বিরিজলাল শেঠের বাড়ি। লোকটির নাকি শক্ত কোনো ব্যারাম আছে। ফোনেই তারা আমাকে রাস্তার নির্দেশ দিয়ে দিল। যাবার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন আমার মনকে কেবলই টানছিল ওদিকে। এসে শুয়ে পড়লাম, কিন্তু শুয়ে থাকতে অস্বস্তি লাগছিল। ঘুমও এলো না। শেষে আর থাকতে না পেরে উঠেই পড়লাম। চাকরটাকে ডেকে ড্রাইভারকে গাড়ি বের করতে বলার নির্দেশ দিলাম, আর নিজেও ধরাচুরো পড়ে নিলাম। এই রাতে অত দূর যেতে ড্রাইভার মোহন সিংয়ের বিশেষ ইচ্ছে ছিল না দেখলাম। যা হোক, তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। নির্দিষ্ট বাড়িতে এসে কারও দেখা পেলাম না বাইরে। দরজাটা বন্ধই ছিল, অথচ রোগীর অবস্থা শুনলাম সিরিয়াস। সেই জন্যই তো ছুটে আসা। ডাকাডাকি করতে করতে এক সময়ে দরজাটা খুলে গেল। ক্ষীণ একটা আলোর রেখা পড়ল বাইরে। কে যেন ভেতর থেকে বলল, ভেতরে আসুন। ড্রাইভারকে গাড়িতে থাকতে বলে আমি ঢুকলাম। যাবার পথটা খুব অন্ধকার। আগে আগে চলছে আলো হাতে একজন লোক। আবছা মতো তার শরীরের রেখাটাই শুধু দেখতে পাচ্ছি। আমাদের পায়ের আওয়াজ পেয়ে কতগুলো চামচিকে হঠাৎ করে উড়ে গেল এদিক ওদিক। সারা বাড়িটা নিস্তব্ধ। কেমন একটা অস্বস্তিতে মনটা আমার ভরে গেল। অবশেষে একটা ঘরের মধ্যে আলোকধারী লোকটা অদৃশ্য হলো। তাকে অনুসরণ করে আমিও ঢুকলাম। একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। পাশের দরজাটা দিয়েই বোধহয় আগের লোকটা চলে গেছে আমাকে পৌঁছে দিয়ে। সামনেই একটা দড়ির খাটিয়াতে আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে একজন লোক। অনুমান করলাম ইনিই রোগী। জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? লোকটি বলল, কে? ডাক্তারবাবু এসেছেন? আপনার বড় কষ্ট ডাক্তারবাবু। আজ কতদিন হয়ে গেল বাইরের আলো দেখিনি। সবাই আমাকে ছেড়ে পালিয়েছে। বহুত মেহেরবানি আপনার। কথাগুলো শুনেই আমি যেন চমকে উঠলাম। এ কি? এরকম অমানসিক গলার স্বর কোথাও তো শুনিনি।
মুখটা ঢাকা ছিল বলে তার মুখটাও আমি দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি বললাম, কই আপনার হাতটা দিন দেখি। প্রত্যুত্তরে সে চাদরের তলা থেকে একটা হাত বার করে দিল, শীর্ণ একটা কঙ্কালের হাত। মাংসের ছিটে ফোঁটা নেই কোনোখানে। ভয়ে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। মনে হলো যেন বুকের স্পন্দন থেমে গেছে। হঠাৎ সে বলল, কি ডাক্তারবাবু, ভয় পেলেন বুঝি? আজ কতদিন হয়ে গেল এমনি করে পড়ে আছি। আমার নিজের লোক আমাকে বিষ খাইয়েছে, বাড়ি বন্ধ করে তারা পালিয়েছে, রটিয়েছে। বিরিজিলাল সেট নিখোঁজ, নেমো খারাম, বেইমান, সব বেইমান। সত্যি কথাটা আপনি জানাবেন, সব লোককে জানাবেন ডাক্তার। দেখলাম হঠাৎ করে গোটা ঘরটা একটা চিমসে দুর্গন্ধে ভরে গেল। তাকিয়ে দেখি চাদর সরিয়ে একটা কঙ্কাল উঠে বসেছে। বিকশিত হয়ে আছে তার বীভৎস দুপাটি দাঁত। শুধু জলজল করছে কোটরের ভেতরের দুটো হিংস্র চোখ। জীবনে অনেক কিছু আশ্চর্য জিনিস দেখেছি, কঙ্কালও দেখেছি অনেক। রাতের পর রাত মরার সঙ্গে কাটিয়েছি, কিন্তু এখন আমি কি দেখলাম? সেই জীবন্ত কঙ্কালের কি এক অদ্ভুত আকর্ষণ শক্তি আমাকে ক্রমেই তার কাছে টানতে লাগলো, কাছে, আরও কাছে। চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। এই পর্যন্ত বলেই ডাক্তার পাইন থামলেন। আমরা রুদ্ধ নিঃশ্বাসে সবটুকু শুনলাম। ডাক্তার পাইন চুপ করতেই আমাদের স্তম্ভিত ফিরল। প্রশ্ন করলাম, তারপর? হঠাৎ কর্কট শব্দে কোথায় যেন বাজ পড়ল। দপ করে ঘরের আলোটাও নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে বসে রইলাম আমরা কয়জন। ভাবলাম লাইন ফিউজ হয়েছে। এমন সময় দরজাটা খুলে গেল আপনা থেকেই। ঝোড়ো হাওয়া কাঁপিয়ে দিয়ে গেল সারা শরীর। পরক্ষণেই আলো আবার জ্বলল। অবাক হয়ে আমরা দেখলাম ডাক্তার পাইন ঘরের মধ্যে নেই। কিন্তু কোথায় গেলেন তিনি এই বৃষ্টিতে? হঠাৎ চোখে পড়ল তার চায়ের কাপে পড়ে আছে এক টুকরো বরফ। ভীষণ আশ্চর্য হয়ে এদিক ওদিক চাইছি, ভয়ও হচ্ছে খুব। এসব কী কাণ্ড রে বাবা! দেখলাম চেয়ারের উপরে যেখানে তিনি ওয়াটারপ্রুফটা রেখেছিলেন সেটাও অদৃশ্য। তার বদলে সেখানে পড়ে আছে একটা ভাঁজ করা খবরের কাগজ। ভাবলাম ওটা হয়তো ডাক্তার পাইনই ফেলে গেছেন। কুণাল কাগজটা তুলে নিল। আগের দিনের একটা মর্নিং নিউজ পত্রিকা। খুলতেই একটা খবরের ওপর দৃষ্টি আটকে গেল। লাল পেন্সিল দিয়ে সেখানে চিহ্নিত করা আছে। পড়তে পড়তে আমাদের সকলের চুল খাড়া হয়ে গেল। ব্লটিং দিয়ে কেউ যেন আমাদের মুখের সমস্ত রক্ত শুষে নিয়েছে। কোনো রকমে দৃষ্টি স্থির রেখে আমরা পড়ে গেলাম। জব্বলপুর 26শে জুলাই। এখানে প্রাপ্ত সংবাদের প্রকাশ। গতকল্য শহরে বিখ্যাত সার্জেন্ট ডক্টর অরবিন্দ পাইন রহস্যজনকভাবে মারা গিয়েছেন। সংবাদে আরও প্রকাশ পেয়েছে, রোগী দেখবার জন্য তিনি গভীর রাতে মদনমহলের নামকরা এক বাড়িতে যান। অনেকক্ষণ পরও তার ফেরার কোনো লক্ষণ না দেখে তার ড্রাইভার পুলিশে সংবাদ দেয়। পুলিশ এসে সেই বাড়ির ভেতর থেকে ডাক্তারের মৃতদেহ বাইরে নিয়ে আসে। অপরদিকে একটি গলিত শবদেহ সেখানে পাওয়া যায়।
তদন্তে প্রকাশ, বাড়িটি অনেকদিন বন্ধ অবস্থায় ছিল এবং মালিক বিরিজলাল শেঠ বহুদিন যাবৎ নিরুদ্দেশ ছিল। মৃতদেহ ময়না তদন্ত করে জানা গেছে, নিদারুণ ভয় পেয়ে হঠাৎ হার্ট ফেল করেছেন ডক্টর পাইন। পুলিশের তদন্ত চলছে। খবরের কাগজের ওই অংশটুকু পড়ে আমরা সবাই যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেলাম। এই ঘটনার মাস তিনেক পর কাগজে পড়েছিলাম বিরিজলাল শেঠির হত্যা রহস্য। আশ্চর্যের কথা, বিদেহী ডাক্তার পাইনের কাহিনীর সঙ্গে তা হুবহু মিলে গিয়েছিল। কিন্তু লোকের কাছে হাস্যাস্পদ হবার ভয়ে আমরা সেদিন কাউকে কিছুই বলিনি। তবে ভুলতে পারিনি সেদিনের স্মৃতি। আজও কোনো বৃষ্টিমুখর মেঘলা রাতে হঠাৎ মনে পড়ে যায় ডাক্তার পাইনের কথা। তার অতৃপ্ত বিদেহী আত্মা কি আজও আসে এই পৃথিবীর টানে? আমার এই গল্পটা যদি আপনাদের শুনতে ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।